নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান হেলথলাইন। হেলথলাইন অর্থাৎ আমরা আমাদের জীবনযাপন করছি, আমরা জীবনে সুস্থ থাকতে চাইছি, সবটা নিয়ে আমরা তো এক একটা দিন এগিয়ে চলেছি, কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে নানা রকম সমস্যাগুলোও যেন গ্রাস করছে। কিছু সমস্যা তার মধ্যে এমন, যেই সমস্যা থেকে আমরা চাইলেও বেরোতে পারছি না। তখন প্রয়োজন হয় একজন সাইকিয়াট্রির, কারণ আমরা জানি মানসিক সমস্যার মতো বড় সমস্যা বোধহয় আর কিছুই হয় না। আমরা কোনো ক্রিয়েটিভ কাজ করব, যা কিছুই করব না কেন, সেই সৃষ্টির কারণ যেমন মাথা, আবার ধ্বংসের কারণটাও মাথা। সেই মাথা যদি প্রপারলি কাজ না করে, অনেকেই বলে দেখবেন ওর মাথা খারাপ হয়ে গেছে, অনেকেই বলে তার অ্যাক্টিভিটি দেখে নিশ্চয়ই মাথার সমস্যা। তো আগে আমার মনে হয়, এবং আপনারাও একমত হবেন আমার সাথে, যে সবার আগে প্রয়োজন একটা সুস্থ মানসিকতার, এবং একটা সুস্থভাবে বাঁচার জন্য যেটা বিশেষভাবে প্রয়োজন, প্রপার ওয়েতে চিন্তা ভাবনা, প্রপার ওয়েতে লাইফ লিড। তার জন্য প্রয়োজন সঠিক সময়ে আমরা কিছু রোগ লক্ষণ বুঝে নিয়ে একজন সাইকিয়াট্রিস্টের কাছে পৌঁছে যাব। রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ কিছু মানুষকে এমন দেখা যায় মনে করতে পারছেন না যে তার বাড়িটা ঠিক কোন দিকে, সামনে এসে ঘুরছেন, আবার একইভাবে ছোট ছোট জিনিসগুলো ভুলে যাচ্ছেন। কিছু সময় দেখা যাচ্ছে একটা বয়সের পরে কিছু মানুষ মনে করছেন যে ঠিক আছে, ওনার তো বয়স হয়েছে, এই ভুলগুলো খুব স্বাভাবিক। কিন্তু সেই ছোট্ট ভুল যখন অনেক বড় আকার নেয়, অনেক বড় ক্ষতিও হতে পারে একটা মানুষের জীবনে, এমনকি একটা প্রাণহানির মতো সমস্যা পর্যন্ত হতে পারে। তাই আমরা সতর্ক থাকি, সচেতন থাকি। চলুন আমরা আজকের এই এপিসোড শুরু করি। বিষয় অ্যালজাইমার ডিজিজ। এটা কি এবং কোন সময়কে আমরা বলছি, কোন মানসিক অবস্থাকে আমরা বলছি, সমস্তটাই জেনে নেব। যিনি আমাদের স্টুডিওতে রয়েছেন এই মুহূর্তে উপস্থিত, ডক্টর অরুন্ধতী বিশ্বাস, এমডি সাইকিয়াট্রি। অনেক স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। আমরা আজকে বিষয় নিয়ে আলোচনা করবো অ্যালজাইমার্স ডিজিজ। এবং যতটুকু আমরা বুঝি, ভুলে যাওয়ার সমস্যা বহু মানুষের বিভিন্ন কারণে। কিন্তু এই যে অ্যালজাইমার্স ডিজিজ কোনো মানুষের মধ্যে রয়েছে, মানুষটা যে অ্যালজাইমার্স ডিজিজেই ভুগছেন, কি করে বুঝবেন, কি কি লক্ষণগুলো দেখবেন তিনি? প্রথমে আমি বলে রাখি, অ্যালজাইমার্স এটা হচ্ছে একটা নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার, এবং যত ডিমেনশিয়া আছে, ভুলে যাওয়ার রোগ, তার মধ্যে আনুমানিক 60 থেকে 70% সমস্যাটাই আসে অ্যালজাইমার্স থেকে। এবার অ্যালজাইমার্স থেকে যে ভুলে যাওয়া, এটা হঠাৎ করে একদিন ওভারনাইট হয় না, ধীরে 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 বিষয়টি এগিয়ে যায়। এবার বুঝতে গেলে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে স্টেজেসগুলো কি কি আছে। তো যেটা মেইন আমি বলবো, শুরু হয় যেখান থেকে, স্টেজ 3 থেকে মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, আমরা এমসিআই বলে থাকি। এই সময়টাতেই মানুষের জ্ঞান শক্তিতে একটু না একটু প্রভাব পড়তে শুরু করে দেয়, কিন্তু সেটা এতটাই কম হয় যে আমরা বা যে কেউ বুঝতে পারে না যে সমস্যাটা কি চলছে। কিন্তু যখন স্টেজ 3 থেকে বিষয়টি চলে যায় স্টেজ 4-এ, যেটাকে আমরা বলি মাইল্ড অ্যালজাইমার্স ডিজিজ, সেক্ষেত্রে যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে, এবং প্রথমেই যেটা দেখা যায় সেটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি লস। আচ্ছা, মানুষটি কি খেয়েছে কিছুক্ষণ আগে, কি পড়েছে বা কি কাজ করেছে, সেটি সে মনে করতে পারে না। এবং তার সাথে সাথে যেটা দেখা যায়, কিছু কিছু ফাংশনস, যেটাকে আমরা বলি এক্সিকিউটিভ ফাংশন, যেটা হচ্ছে একটা মানুষের প্ল্যান করা, প্রোগ্রাম করা, অর্গানাইজ করা, সিকোয়েন্সিং করা, এই বিষয়গুলির মধ্যে এফেক্ট করতে শুরু করে। কিন্তু সেটা খুবই সামান্য, কিন্তু পরে। এবং তার সাথে সাথে যেটা মেইন সমস্যা দেখা যায় সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ফাংশনিং, যেগুলো সেটাতে সমস্যা আসে। এটা কোনটাকে বলছি? হ্যাঁ, এটা হচ্ছে একটা বিষয় যেটাতে হচ্ছে হায়ার মেন্টাল থিঙ্কিং প্রসেস যেগুলো রয়েছে বা কমপ্লেক্স অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে, সেগুলোতে এফেক্ট করে। এবার আমি যদি সেটাকে আমি ভালো করে বুঝিয়ে বলি, সেটা হচ্ছে সাপোজ কোনো গৃহিণী তিনি রান্না করেন। এবার রান্না করতে গেলে স্টেপসগুলো কি আছে একটা প্রাথমিকভাবে বলি। কড়াই নিলেন, কড়াইটা গ্যাসে চাপালেন বা উনুনে চাপালেন, তারপর তেল দিলেন, তারপর একটু ফোড়ন দিলেন, মশলা দিলেন, সবজি দিলেন, নুন দিলেন, দিয়ে হয়তো জল দিলেন, মেইনলি এরকম যেগুলো স্টেপস। এবার দেখা যায় কি, হয়তো তিনি নুন দিয়েছেন না মশলা দিয়েছেন গুলিয়ে ফেলেন, কনফিউশন এসে যায়। এবং সেটা একদিন না, প্রায়শই দিন, হয়তো নুন দিতে ভুলে গেলেন, তেল দিতে ভুলে গেলেন, বা যে স্টেপস গুলো আছে ধীরে ধীরে স্টেপস গুলোই ফলো করতে পারেন, এবং তারপর গিয়ে কি হয়, রান্নাটা ঠিক করে করতে পারেন না। আচ্ছা,
সাপোজ কোনো ব্যক্তি তিনি প্রায়শই বাজার করতে যান, বাজার করতে গেলে স্টেপস গুলো কি আছে, যেমন বাড়িতে কি তরি তরকারি সবজি আছে, যা কিছু আছে সেগুলোর একটা দেখে লিস্ট করা, লিস্ট করে তারপর সেটা লিস্টটা নিয়ে বাজারে গেলাম, গিয়ে দোকানদারকে বললাম যে হ্যাঁ আমার এগুলো 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 লাগবে, তুমি আমাকে মেপে দাও। তারপর যে একটা অঙ্ক হলো সেটা উনি গুনে, টাকাটা গুনে ক্যালকুলেট করে তারপর সেই টাকাটা উনি পেমেন্ট করলেন দোকানদারকে, এবং দোকানদার কিছু একটা হয়তো চেঞ্জ দিলেন, হ্যাঁ চেঞ্জটা দিলেন, সেটা উনি গুনে ক্যালকুলেট করে নিলেন। এবার এই সমস্যায় কি হয়, যেমন অ্যালজাইমার্স যখন হয় এই স্টেজগুলোতে হয়তো লিস্টটা ঠিক করে করতে পারছেন না, বা লিস্টটা ঠিক করে করে নিলেও কোনোভাবে দোকানে গিয়ে সেটা ঠিক করে মিলিয়ে কিনতে পারছেন না, অথবা ধরুন কিনছেন কিন্তু যেটা ক্যালকুলেশন করতে হবে, যেটা মেন কাজ ক্যালকুলেশনটা ঠিক করে করতে পারছেন না, যে কত টাকা দিতে হবে বা চেঞ্জ যেটা এসছে ঠিক করে ক্যালকুলেট করে নিতে পারছেন না। সো বেসিক এই স্টেপসে প্রবলেম দেখা যায়। ওষুধ হয়তো দৈনন্দিন একটা কোনো ওষুধ খান, কিন্তু কোন ওষুধটা খান ঠিক মতো রোজ খেতে পাচ্ছেন না, ঠিক করে মিলিয়ে নিতে পারছেন না, নামটা কি আছে কাগজ মানে যে ওষুধের পাতাটায় সেটা হয়তো মিলিয়ে ঠিক করে বুঝতে পারছে না, কনফিউশন একটা এসে যায়। তার সাথে সাথে যেটা দেখা যায় সেটা হচ্ছে কোন একটা বিষয় বা কোন একটা জিনিস দেখে বা কাউকে দেখে নাম বলতে না পারে, যাকে আমরা অ্যানোমিয়া বলি, নাম বলতে পারছে না। আচ্ছা, মানে অনেকদিন থেকেই চেনে, সঙ্গে সঙ্গে নামটা মনে করতে হ্যাঁ, বা কোনো কিছুর বস্তু জিনিস বা কোনো একটা জিনিস বা বস্তু সেটা দেখে তার নাম ঠিক বলতে পারছে না, নাম বলতে না পারে, অ্যানোমিয়া। জাজমেন্টে সমস্যা এসে যায়। তো এইগুলো হচ্ছে মাইল্ড স্টেজে দেখা যায়। এবার সাপোজ এই স্টেজটাতেও মানুষের মধ্যে সেই জ্ঞানটা এলো না যে কোনো সমস্যা আছে, ব্যাপারটা প্রোগ্রেস করে গেল, কিছুদিন পর প্রোগ্রেস করে গিয়ে সেই স্টেজটা এসে গেল যেটাকে আমরা বলি মডারেট অ্যালজাইমার ডিজিজের স্টেট, যেটাকে আমরা বলি স্টেজ 5। এবার এই স্টেজ 5-এ যেটা দেখা যায় সেটা হচ্ছে লং টার্ম মেমোরিতে এফেক্ট পড়ে। লং টার্ম মেমোরি বলতে ফার্স্টে যেটা আমি বলবো যে এক্সপ্লিসিট মেমোরি আর ইমপ্লিসিট মেমোরি। এবার এক্সপ্লিসিট মেমোরিটার মধ্যে কি আসে, সেমান্টিক মেমোরি, যেমন হচ্ছে কোনো একটি ব্যক্তি, আমি অবশ্যই তার যেটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে সেটা মাথায় রেখে তাকে প্রশ্ন জিজ্ঞেস করব জেনারেল নলেজ বেসিসে, যে সাপোজ কোনো গ্র্যাজুয়েট, তাকে আমি জিজ্ঞেস করলাম যে ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল, কিন্তু তিনি বলতে পারলেন না, তিনি কিন্তু গ্র্যাজুয়েট। সাপোজ আমি জিজ্ঞেস করলাম যে ভারতবর্ষের রাজধানী কি, তিনি বলতে পারলেন না। কমন ব্যাপার যেগুলো জানে সবাই, জানে বা গ্র্যাজুয়েট তিনি বলতে পারছেন না, বলতে পারছেন না। সিম্যান্টিক মেমোরিতে এফেক্ট পড়ছে, জেনারেল নলেজ। এছাড়া আর একটা হয়, সেটা এক্সপ্লিসিটের মধ্যেই পড়ে, সেটা হচ্ছে এপিসোডিক মেমোরি। এবার এপিসোডিক মেমোরি বলতে আমি হয়তো পেশেন্টকে জিজ্ঞেস করলাম যে আপনার বিয়ে কবে হয়েছিল, যদি তিনি বিবাহিত হন, বা আপনি কবে গ্র্যাজুয়েশন করেছিলেন, হয়তো তিনি পড়াশোনা করেছেন, গ্র্যাজুয়েট আছেন, বা তার সন্তানাদি আছে, তাকে জিজ্ঞেস করলাম তোমার এই সন্তানের জন্ম কবে বা বয়স কত। এগুলো যে এপিসোড, একটা মানুষের জীবনী থেকে আমি জিজ্ঞেস করছি, যেটাকে আমরা বলি এপিসোডিক, জীবনী থেকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করছি কিন্তু তিনি বলতে অক্ষম। সেক্ষেত্রে লং টার্ম মেমোরিতে এফেক্ট পড়ছে, স্পেশালি এক্সপ্লিসিট মেমোরিতে এফেক্ট পড়ছে। এবার সাপোজ আমি তাকে জিজ্ঞেস করলাম, তিনি হয়তো কোনো সাইকেল চালান বা বাইক চালান বা কোনো মেশিন চালান, তাকে হয়তো জিজ্ঞেস করলাম যে এটা কি করে করেন, বলতে পারলেন না। এটা হচ্ছে প্রসিডিউরাল মেমোরি, যেটা ইমপ্লিসিট মেমোরির আন্ডারে আসে। উনি কিন্তু সেটা দৈনন্দিন বেসিসে করে আসছেন, হয়তো সাইকেল চালান কিন্তু এখন সাইকেল চালাতে পারছেন না। তো প্রসিডিউর যেটা প্রসিডিউরাল মেমোরি, সেখানে এফেক্ট পড়ছে, ওই মুহূর্তে তিনি বুঝতেই পারছেন না কিভাবে সাইকেলটা চালাবেন। হ্যাঁ, ওটা প্রসিডিউরাল মেমোরির আন্ডারে আসে। তো সেটা লং টার্ম মেমোরির আন্ডারে আসে, সেটা স্টেজ 5-এ এফেক্ট পড়ছে। এর সাথে সাথে যেটা আমাদের দেখা যায় ডিসএক্সিকিউটিভ সিনড্রোম। এই সিনড্রোমে সেটা যেটা প্রাথমিকভাবে আমরা দেখি সেটা হচ্ছে এক্সিকিউটিভ ফাংশন, যেটা আমি বলেছিলাম যে স্টেজ 4-এ এফেক্ট পড়তে শুরু করে, প্ল্যান করা, প্রোগ্রাম করা, অর্গানাইজ করা কোনো কিছুকে বা সিকোয়েন্স করা, সেটা স্টেজ 4-এ মানে মাইল্ড স্টেজে একটু একটু এফেক্ট পড়ছিল। এবার মডারেট স্টেজে যেটা হচ্ছে আমরা স্টেজ 5, সেখানে গুরুতরভাবে এফেক্ট করতে শুরু করে। এবং এর সাথে সাথে যেটা দেখা যায় সেটা হচ্ছে বিহেভিয়ারাল কিছু ইস্যুস দেখা যায়। বিহেভিয়ারাল ইস্যুস এর মধ্যে যেটা আমি প্রথমেই বলবো যে মানুষটির মধ্যে আমূল পরিবর্তন দেখা যায়। স্টার্টিং যেটা হয় ইরিটেবিলিটি নিয়ে, প্রায়শই প্রচন্ড খিটখিটে থাকেন, ইজিলি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছেন, কোনো নতুন সিচুয়েশন এলে নতুন সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করার যে ক্যাপাবিলিটিটা হয়তো আগে ছিল, এটা এখন করতে পারছেন না। এখন তো মানুষ ভীষণ একটা স্ট্রেসফুল লাইফ লিড করে, তারাও কিন্তু বেশ কিছু সময় দেখা যায় ইরিটেট হয়ে যাচ্ছে। ওই ইরিটেশন আর এই ইরিটেশন আলাদা কি? না, আলাদা নয়, এটা হচ্ছে ওটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী
বিষয়, যে একটা মানুষ হয়তো কোনো স্ট্রেসে পড়ে, সেটা হচ্ছে হয়তো তখনকার সময়ে মানে ওই সিচুয়েশনের সাপেক্ষে হয়তো খুব ইরিটেটেড থাকলেন, কিন্তু এটা পারভেসিভ না, সব সময় যে ইরিটেট হয়ে রয়েছেন সেরকম নয়। কিন্তু এখানে যেটা হচ্ছে, এটা একটা দীর্ঘমেয়াদী বিষয় হয়ে যায় যে সব সময় সবকিছুতে একটা ইরিটেশন, সবকিছুতে একটা বিরক্তি ভাব রয়েছে। সবসময় বলবে বাড়ির লোক এসে যে আমার হয়তো হয়তো তার বাবা বা তার মা বা অন্য কেউ হবে, তিনি সবসময় একটা খিটখিটে ব্যাপার আমি লক্ষ্য করছি, সেটা সবসময় দেখছি এবং সবকিছুতে দেখছি, ভালো জিনিসেও খারাপ জিনিসেও সবকিছুতে পারভেসিভ ওয়েতে দেখছি। এর সাথে সাথে নতুন জিনিসের সাথে অ্যাডাপ্ট করা, সেটার ক্যাপাবিলিটি চলে যাচ্ছে। আর একটা যেটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে একটা কোনো প্রশ্ন যদি আমি জিজ্ঞেস করি, সেটা উত্তর দিলেও তারপর ধরো আর একটা অন্য জিনিস জিজ্ঞেস করলাম, সেম অ্যান্সার আসবে। তোমার বাড়ি কোথায়? কলকাতা। তুমি কোত্থেকে এসছো? কলকাতা। তুমি কেমন আছো? কলকাতা। তোমার বাড়ি থেকে কে আছে? কলকাতা। তো একই ব্যাপারটা রিপিটেশন হতে থাকে, এটাকে আমরা পারসিভারেশন বলি। তো এইটাও আসতে শুরু করে। এর সাথে সাথে যেটা দেখা যায় সেটা হচ্ছে মানুষের মধ্যে একটা ব্যক্তিত্বের পরিবর্তন দেখা যায়। মানুষটি ফিজিক্যালি এবং ভার্বালি প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে যায়, অ্যাবিউজিভ হয়ে যায়, এবং সেটা শুরু হয় এই স্টেজ থেকে। এবং মানুষটির বাড়ির লোক হয়তো বলবেন যে এই মানুষটিকে আমি চিনি না, কেননা আমার সাপোজ বাবা বা মা বা আমার বাড়ির লোক ইনি হচ্ছেন প্রচন্ড শান্ত প্রকৃতির মানুষ, কিন্তু আমি এখন দেখছি মানুষটিকে আমি চিনতেই পারছি না, কেননা তিনি এতটাই অকথ্য ভাষা বলছেন বা মারতে যাচ্ছেন বা কাউকে দেখলে তেড়ে যাচ্ছেন, এটা আমি কখনো তার মধ্যে দেখিনি। ব্যক্তিত্বটারই পরিবর্তন হয়ে গেছে, আমি মানুষটিকে চিনতে পারছি না, যাকে বলছি পার্সোনালিটির একটা চেঞ্জ এসে যাচ্ছে। তো বিহেভিয়ার, সে যে ধরনের আচরণ করছে, যে কথাগুলো বলছে, অ্যাবিচুয়েটেড একেবারেই নয় না কখনো। তো পার্সোনালিটির একটা ব্যক্তিত্বের পরিবর্তন এসে যাচ্ছে, দেখছে তার মধ্যে এগুলো এসেছে। তো এই স্টেজে এটা দেখা যায়, এবং এটা এই স্টেজে জেনারেলি মানুষ নিয়ে আসেন আমাদের কাছে। কিন্তু ধরুন সাপোজ এই স্টেজেও এলো না, এটা আরো প্রোগ্রেস করে দিল, ফাইনাল স্টেজ 6, সিভিয়ার অ্যালজাইমার্স। এই ক্ষেত্রে এই অ্যাগ্রেশন, যেটা আমি বললাম, ভার্বাল অ্যাগ্রেশন, ফিজিক্যাল অ্যাগ্রেশন এতটাই বেড়ে যায় যে পেশেন্টকে বাড়িতে রাখা সমস্যা হয়ে যায়। বাড়ির লোকজন এসে বলেন বাবা মাকে বা বাড়ির লোকটিকে আমি আটকে রাখতে পারছি না, যখন তখন যত্রতত্র বেরিয়ে যাচ্ছেন। এবং সব থেকে বেশি এফেক্ট করে এর পাশাপাশি যেটা হচ্ছে স্লিপ সাইকেলে। স্লিপ প্যাটার্নটা এতটাই ডিসরাপ্টেড হয়, বলবে যে দিনের বেলা হয়তো একটু তাও ঝিমুনি থাকলেও মাঝে মাঝে চলে যাচ্ছে, কিন্তু রাতের বেলা একদমই ঘুমোচ্ছে না। স্লিপ প্যাটার্নটা খারাপ হয়ে গেছে, সার্কাডিয়ান রিদমটা একদম খারাপ হয়ে গেছে। এর সাথে সাথে গেট ডিস্টারবেন্স, মানে চলতে গেলে ভারসাম্য রাখতে না পারা, তার সাথে সাথে হয়তো ব্লাডার কন্ট্রোল চলে গেছে, যত্রতত্র টয়লেট করে ফেলছেন, এই সমস্ত বিষয় দেখা যায়। এবং ধীরে ধীরে বিষয়টি এতটাই খারাপের দিকে যায় যে মানুষটি কমপ্লিটলি বাড়ির লোকের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। সেটা খাইয়ে দেওয়া থেকে শুরু করে পরিয়ে দেওয়া, স্নান করতে, বাথরুম করতে নিয়ে যাওয়া, সমস্তটাই বাড়ির লোককে করে দিতে হয়। একদম ডিপেন্ডেন্ট হয়ে পড়েন বাড়ির লোকের ওপরে, এবং তার সাথে সাথে বেড রিডেন হয়ে যান, একদম শয্যাশায়ী। তো এইভাবে বিষয়টা প্রোগ্রেস করে। তো এই স্টেজেস গুলো জেনারেলি আমাদের বুঝতে হবে, নাহলে যত দেরি হবে প্রগ্রেশনটা ততটা বেশি হয়ে যাবে। তো আমার পক্ষে একটা পেশেন্টকে আর্লি স্টেজে ট্রিটমেন্ট করলে তার প্রগনোসিসটা বেটার হয়, আমি তাকে বেটার আর একটু জলদি তাকে নিরাময় করতে পারবো। এবার যদি একদম এগিয়ে যায় স্টেজটা, তাহলে তো তাকে ঠিক করাটা একটু প্রবলেম হয়ে যাবে, কারণ এগুলো ইররিভার্সিবল প্রসেস। ব্রেন যদি সংকুচিত হয়ে যায়, তাকে আমি আগের মতন খোলাবো কি করে, পাতি বাংলা ভাষায় বলতে গেলে। সত্যি তাই, মানে এটা একটা কঠিন অবস্থা, এবং একটি মানুষকে ঘিরে যারা রয়েছেন তার সারাউন্ডিং এ, তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা ফেসকে সামনে থেকে ফেস করা, এটা অনেক বেশি কঠিন ব্যাপার। আচ্ছা, এই যে অ্যালজাইমার ডিজিজ বলছেন, এটা কি যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রে হতে পারে, না একটা নির্দিষ্ট বয়সের ক্ষেত্রেই জেনারেলি দেখা যায় অ্যালজাইমার্স? দেখুন, আর্লিতেও হতে পারে, হ্যাঁ, জলদি হয়ে গেল সেরকম, সেটা জেনেটিক্সে যদি থাকে তবে হতে পারে, না হলে জেনারেলি একটু অ্যাডভান্স স্টেজে আসে, বাট আর্লি এজেও আসতে পারে। কিরকম বয়স তাও? 65 বা 64 এরকম জেনারেলি এর পরেই দেখা যায়। আচ্ছা, এই যে এজটা, বেসিক্যালি এই সময় মানুষ বার্ধক্যের দিকে যাচ্ছে, সেই সময় কিন্তু স্বাভাবিকভাবেই একটা মেমোরি লসের ব্যাপার থাকেই, যে একটা বয়স বাড়ার সাথে সাথে আমরা যেটা বলি যে একটু একটু করে মেমোরিটা লস হতে থাকে, এটা ন্যাচারাল প্রসেসে যেটা হয়। তার থেকে কেউ অ্যালজাইমার্স ডিজিজে এফেক্টেড, এই যে দুজন মানুষ, তাদের আলাদা কিভাবে করা যায়? হ্যাঁ, আলাদা করা যায় ডেফিনেটলি, খুব ভালো প্রশ্ন এটা। ফার্স্টে তো বলবো, এজিং ইজ এ বিউটিফুল প্রসেস।
মানুষের মধ্যে একটা আমি বলবো যে মানুষটি বয়সের সাথে সাথে যেন আরো বেশি সৌন্দর্য বা তার মধ্যে আরো সৌন্দর্যতা আসতে শুরু করে আমার মতে। আমি এটা খুব পজিটিভলি দেখি। মানুষের এক্সপিরিয়েন্সেস আসে, মানুষের মধ্যে ম্যাচিওরিটি আসে, হ্যাঁ একটু রিঙ্কলসও আসে, কিন্তু তার সাথে সাথে হ্যাঁ একটু ভুলে যাওয়ার প্রবণতাও আসে, কিন্তু সর্বোপরি মানুষের সুন্দর থাকে আমি বলবো। তো কিন্তু যেটা হয়, আমি এটাকে আলাদা করব কি করে, এটার বিষয়টি হচ্ছে ভুলে যাওয়ার প্রবণতা বয়সের সাথে সাথে, এটার সাথে আমাদের ডেইলি যেটা লাইফস্টাইল হয় সেটাতে ইম্প্যাক্ট পড়ে না। আমাদের অ্যালজাইমার যে ডিজিজটা, এক্ষেত্রে মানুষের স্নায়ুতন্ত্রে অ্যামাইলয়েড প্রোটিনের ডিপোজিশন হয় এবং সেটি জেনারেলি জেনেটিক একটা ওয়েতে কাজ করে। কিছু জিনস আছে, প্রিজাইনোসিলিন 1, 2, ApoE4 জিন, এগুলো দ্বারা মিডিয়েট হয় এবং এই দ্বারা কি হয়, অ্যামাইলয়েড প্রোটিন যেগুলো আছে, বিটা অলিগোমার্স, এইগুলো আমাদের ব্রেনে ডিপোজিশন হতে শুরু করে এবং অ্যামাইলয়েড প্লাক বা এরকম কিছু মানে ডিপোজিশন হয় এবং এর ফলে যেটা হয় যে আমাদের কোলিনার্জিক নিউরন, কিছু নিউরনস আছে সেগুলো ডিজেনারেশন হতে শুরু করে। এবার এর ফলে যেটা হয় যে আমাদের মাথায় যেটা মেসেঞ্জার, যেটাকে আমরা বলি যে মেসেজ নিয়ে যাওয়া, অ্যাসিটাইলকোলিন নামক একটি রাসায়নিক থাকে যেটাকে আমরা নিউরো ট্রান্সমিটার বলি, সেটার ঘাটতি দেখা যায় অ্যালজাইমার্সে। এবং একটা যেরকম আমরা ফেসবুকে বা অন্য জায়গায় মেসেঞ্জার থাকে, একটা মেসেজ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, তেমনি আমাদের ব্রেনেও এক জায়গা থেকে আরেক জায়গায় মেসেজ নিয়ে যায় এই অ্যাসিটাইলকোলিন মেসেঞ্জারের মতন। এটার ঘাটতি যখন দেখা যায়, মেসেজগুলো যেন ট্রান্সফার হওয়া বন্ধ হয়ে যায় এবং যার ফলে যেটা দেখা যায় শর্ট টার্ম মেমোরি লস, লং টার্ম মেমোরি লস, তারপর বিহেভিয়ারাল ইস্যুস, তারপর কিছু কগনিটিভ ফাংশনের ডিক্লিনেশন, এগুলো হতে থাকে। কিন্তু নর্মাল এজিং এর ক্ষেত্রে এইটা এতটাও হয় না। মানে অ্যালজাইমার্সের ক্ষেত্রে যেরকম ভাবে যে রেটে এই লং টার্ম মানে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি, এইভাবে মেমোরিটা ইম্প্যাক্ট হয়, সেটা নর্মাল এজিং প্রসেসে সেভাবে এত র্যাপিডলি হয় না। এবং তার সাথে যে সমস্ত কগনিটিভ ডিক্লাইনটা হয় অ্যালজাইমার্সের ক্ষেত্রে, সেটা নর্মাল এজিংয়ে এতটাও ইম্প্যাক্ট হয় না। এবং ডেইলি লাইফ লিড করা যতটা ডিফিকাল্টি হয় একটা অ্যালজাইমার্সের পেশেন্টের, সেটা একটা নর্মাল এজিংয়ের ক্ষেত্রে এতটা ডিফিকাল্টি হয় না। তো আমি এভাবেই আলাদা করব, একটা নর্মাল এজিং থেকে যে ফরগেটফুলনেসটা আসে, ভুলে যাওয়ার প্রবণতাটা আসে, মানে যেটা স্বাভাবিক নিয়মে যেরকম স্মৃতিভ্রংশটা হয়, সেটাকে আমি এভাবে আলাদা করবো অ্যালজাইমার্সের থেকে। এই যে ভুলে যাওয়া মানে কিন্তু একটা বড় রকম সমস্যা। আপনি যেটা বলছেন যে অ্যালজাইমার্সের ক্ষেত্রে বেসিক্যালি ছোট ছোট জিনিস থেকে শুরু করে সবটাই ভুলে গেল, এক্ষুনি কোনো কাজ করলো, এক্ষুনি কিছু বললো, ভুলে গেল, সাডেনলি একটা লস অফ মেমোরি, পুরো মনে হচ্ছে যে হলো এমটি ব্যাপার, কিছুই মনে করতে পারছে না। তো এক্ষেত্রে অ্যালজাইমার্সের রিস্ক ফ্যাক্টর গুলো কি আছে? রিস্ক ফ্যাক্টরস এর মধ্যে আমি বলবো দুরকম ভাবে আমি এটাকে ডিভিশন করব। এক তো হচ্ছে মডিফায়েবল, একটা নন মডিফায়েবল। আমি নন মডিফায়েবল দিয়ে শুরু করব। নন মডিফায়েবল মানে হচ্ছে আমি যেটাকে কিছুভাবে মডিফাই করতে পারবো না। হ্যাঁ, সেটা হবে যদি আমার জেনেটিক্সে থাকে, যেটা আমি আগেই বললাম, কিছু জিনস আছে, প্রিজাইনোসিলিন 1, 2, ApoE4 জিন, এগুলো, অথবা অ্যাডভান্সড এজ যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এটা নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, এটাকে আমি কিছুতে মডিফাই করতে পারবো না। এক্ষেত্রে আর্লি ডায়াগনোসিস যত জলদি হবে, তত আমাকে পেশেন্টের প্রগনোসিস ভালো হবে। এবার যেগুলো মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, সেটাকে হচ্ছে কি আমি সেটাকে মডিফাই করতে পারবো যদি আমি প্রপারলি সেই বিষয়টিকে অ্যাড্রেস করি। তার মধ্যে প্রথমেই যেটা আসে হাইপারটেনশন, মানে হচ্ছে ব্লাড প্রেশার, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, ডিসলিপিডেমিয়া মানে রক্তে কোলেস্টেরলের মাত্রা বা ট্রাইগ্লিসাইরাইডের মাত্রা বেশি আছে, তো সেটা। এর সাথে হচ্ছে স্ট্রোক হওয়ার প্রবণতা, স্ট্রোক হয়ে গেছে বা প্রবণতা আছে, সেক্ষেত্রে সেটা একটা রিস্ক ফ্যাক্টর। এছাড়া ডেইলি লাইফ থেকে যদি আমি বলি, ডিস্টার্ব স্লিপ প্যাটার্ন, কারণ আমি আগেই বলেছি আমাদের আজকের দিনে মানুষের স্লিপ প্যাটার্ন খুবই খারাপ। তো এই স্লিপ প্যাটার্নে যদি ডিস্টারবেন্সেস থাকে, তাহলে সেটাও একটা রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, তার সাথে সাথে যেটা আমি বলবো যে আজকের দিনের আমার যেটা নিয়ে ঘোরতর আমি বলবো আমি চিন্তিত মানুষকে নিয়ে, সেটা হচ্ছে ধূমপান আর মদ্যপান। এই দুটি ইটসেলফ আ রিস্ক ফ্যাক্টর অলসো। তো এটাও হচ্ছে অ্যালজাইমার্সের প্রবণতা বাড়িয়ে দেয়। একটা যদি সাসেপ্টেবল পার্সন থাকে, তার ক্ষেত্রে ধূমপান মদ্যপান অতিরিক্ত মাত্রায় করলে সেটা ইটসেলফ ইজ আ বিগ রিস্ক ফ্যাক্টর। আচ্ছা আচ্ছা, এর সাথে সাথে আমি যেটা বলবো,
যে আজকের দিনে যদি আমি বলবো কমন যেটা মেন্টাল হেলথ ইস্যুজের মধ্যে যেটা কমন সেটা হচ্ছে ডিপ্রেশন। সেটা ইটসেলফ রিস্ক ফ্যাক্টর। যদি কোনোভাবে মাথায় আঘাত লেগে থাকে এবং যেটাকে আমরা বলবো ব্রেন ভাবে কোনোভাবে যদি ইনজুরি হয়ে থাকে, কোনো ট্রমা হয়ে থাকে অ্যাক্সিডেন্ট থেকে, সেটাও একটা রিস্ক ফ্যাক্টর। এবং আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট আমি বলবো, দৃষ্টিশক্তির সমস্যা এবং শ্রবণ শক্তির সমস্যা। হিয়ারিং এ কোনো ইম্পেয়ারমেন্ট থাকলে, হিয়ারিং লসের হিস্ট্রি থাকলে, বা সেটাকে আমি ট্রিট করছি না, সেক্ষেত্রেও একটা সমস্যা আসতে পারে অ্যালজাইমার্সের, সেটা রিস্ক ফ্যাক্টর। এবং চোখের সমস্যা যারা ভুক্তভোগী, স্পেশালি আমি মেনশন করতে চাইবো যারা ক্যাটারাক্ট মানে হচ্ছে ছানি পড়ার সমস্যা, তার সাথে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এটাও একটা, যারা ডায়াবেটিসের রোগী তাদের মধ্যে দেখা যায় যদি তাদের মধ্যে HbA1c বা ব্লাড সুগার কন্ট্রোলটা ঠিক না থাকে দীর্ঘমেয়াদী প্রসেসে, বা এমনি তো যারা দীর্ঘকাল যাবৎ ডায়াবেটিসে ভুক্তভোগী, তাদের ক্ষেত্রেও এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি যেটা সেটা আসে। এবং যদি সেটা পুয়ারলি কন্ট্রোলড হয় তবে তো ডেফিনেটলি একটা ভীষণ সমস্যা দেখা যায় ডায়াবেটিক রেটিনোপ্যাথির। সেক্ষেত্রে এইগুলোকে ট্রিট করাতে হবে। এটা যদি ট্রিট না করানো হয় তাহলে সেটাও ইটসেলফ আ রিস্ক ফ্যাক্টর ফর আলজাইমার্স। এবং তার সাথে সাথে বলবো এয়ার পলিউশন ইটসেলফ আ রিস্ক ফ্যাক্টর অলসো। তো এগুলোই জেনারেলি অনেকগুলো রিস্ক ফ্যাক্টর বললেন আপনি অ্যালজাইমার্সের ক্ষেত্রে, কিন্তু প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে আমরা বেসিক্যালি যেটা জানি যে প্রথমে আগে রোগটাকে চিনে নেওয়া, যেটা কি রোগ। মানসিক তো অনেক রকম সমস্যা হতে পারে, অনেকগুলো ডিজিজের কথা অলরেডি আমরা বিভিন্ন সময় নিয়ে প্রোগ্রামও করেছি। তো এই রোগটাকে চিনে নেওয়ার উপায় কি আছে, কিভাবে ডায়াগনোসিস করব, আর ট্রিটমেন্ট যার মাধ্যমে মানুষ সেরে উঠবেন, এটাও জানার খুব প্রয়োজন। এবং কারণ মানুষের কোথাও মানুষ হতাশ আজকের সময় দাঁড়িয়ে, তার কারণ মানসিক সমস্যা যে হারে বেড়ে চলেছে। কিভাবে সমাধান পাবেন মানুষ? প্রথমে বলবো ডায়াগনোসিস করতে গেলে অবশ্যই আমাকে পেশেন্টের সাথে বসতে হবে ডেফিনেটলি। পেশেন্টের হিস্ট্রি নেওয়াকালীনই মোটামুটি আমরা বুঝে যাই, আমাদের কিছু প্রসেস আছে হিস্ট্রি নেওয়ার। তারপর আমরা কিছু পরীক্ষা করে নিই, MMSE একটা স্কেল আছে আমাদের, সেটা আমরা নিজেরাই অ্যাডমিনিস্টার করি। সেক্ষেত্রে 24-এর কম যদি আসে পয়েন্টস, তাহলে সেক্ষেত্রে তিনি ভুক্তভোগী, তার একটা কগনিটিভ ফাংশনিং এর প্রবলেম হচ্ছে, তখন আমরা বুঝতে পেরে যাই। এবং সেটাকে আমরা কনফার্ম করার জন্য আমরা বুঝে যাই এমনিতেই পেশেন্টের সাথে কথা বলে, কিন্তু কনফার্ম তো করতে হয়। তো সেক্ষেত্রে কনফার্ম করার জন্য আমরা জেনারেলি অ্যাডভাইস করি একটা এমআরআই স্ক্যানে মোটামুটি আমরা হিপোক্যাম্পাল এরিয়াটা দেখি। এবং তার সাথে সাথে যেটা হচ্ছে প্যারাইটাল লোব আর হচ্ছে টেম্পোরাল লোব, এই দুটো লোবে আমরা জেনারেল ফাইন্ডিংসগুলো দেখি। ব্রেনটা যদি বাংলা ভাষা বলি, ব্রেনটা সংকুচিত হয়ে যায়, অ্যাট্রফি হয়ে যায়, শুকিয়ে যায়। এবং যে মাঝখানে যে ম্যাটারটা থাকে আমরা বলবো যে জাইরাই, সেই জাইরাইগুলোকে সংকুচিত হয়ে যায় এবং সেলসাই মানে ফাঁক ফোকরগুলো ওয়াইডেন্ড হয়ে যায়। তো এইগুলো জেনারেলি আমরা স্ক্যানটা যখন দেখি তখনই আমরা মোটামুটি বুঝতে পেরে যাই। তার সাথে সাথে মাঝখানে আমাদের একটা ল্যাটারাল ভেন্ট্রিকল থাকে এইরকম, তো সেটা ওই স্ক্যানের মধ্যে আমরা দেখি সেটা এরকম ওয়াইডেন্ড হয়ে যায়। তো জেনারেলি এই ফাইন্ডিংসগুলো এমআরআইতে থাকে, এগুলো দেখলে বুঝে যায়। এবং তার সাথে কখনো কখনো কিছু কিছু কেসেসে আমরা পেট স্ক্যান করতে দিই। তো এগুলো জেনারেলি ডায়াগনোসিসে আমাদের ইউজ হয়। আর তার সাথে যেটা আমি বলবো ট্রিটমেন্ট পার্টে, আমি বলবো আর্লি ট্রিটমেন্ট করলে সব থেকে ভালো। স্টেজ 4 ইজ দ্য বেস্ট টাইম টু, যেটা বলছিলেন, যত আর্লি ডায়াগনোসিস পসিবল তত ভালো হওয়ার সম্ভাবনা বেশি। এক্স্যাক্টলি। এর সাথে সাথে আমরা কিছু থেরাপিস দিই, যেগুলোর মধ্যে আসে রেমিনিসেন্স থেরাপি, ওরিয়েন্টেশন থেরাপি, ভ্যালিডেশন থেরাপি, এছাড়া সেন্সরি থেরাপিস কিছু আছে, অ্যাকিউপাংচার, তারপর হচ্ছে স্নুজন্স থেরাপি, যেটা মাল্টিমোডাল একটা মানে মাল্টিমোডাল ওয়েতে হয় সেটা। এছাড়া লাইট থেরাপি, আর্ট থেরাপি, এই সমস্ত থেরাপিজ আছে, এগুলো আমরা দিই। প্রসেস চলে এসছে মানুষকে ভালো রাখার, এবং মানুষ যখন ট্রিটমেন্টের আন্ডারে আসবেন তখন তারা এগুলো ফিল করবেন আরো। তবে আজকে তো বহু নাম শুনলেন অবশ্যই, আর স্বাভাবিকভাবেই আমাদের অনেক কিছু বোঝা সম্ভব হয় না। যখন আমরা কোনো ডক্টরের কাছে যাই বুঝতে পারি তাদের ট্রিটমেন্ট শুধুমাত্র ফলো করে যেতে হবে, এটাই বোধহয়। ডক্টর, এটা বোধহয় বিশেষভাবে জানা প্রয়োজন যে সাধারণত তাদেরও তো একটা কোয়ালিটি লাইফ পাওয়ার অধিকার আছে। তো তাদেরকে, যারা অ্যালজাইমার্স ডিজিজে ভুগছেন, তাদের কোয়ালিটি লাইফ দিতে গেলে সাধারণত প্র্যাকটিক্যালি কি কি স্ট্র্যাটেজি ফলো করতে হয়? প্রথমে যেটা ফলো করতে হবে যে তাদের একটা সুন্দর লাইফস্টাইল লিড করতে হবে, এক্সারসাইজ করা, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসে যুক্ত রাখা, মানুষের সাথে মেশা, এটা একটা এনশিওর করতে হবে। তার সাথে সাথে যেটা আসে সেটা হচ্ছে ওয়ান্ডারিং এর সমস্যা থাকে, যত্রতত্র বেরিয়ে যাওয়ার সমস্যা।
সেক্ষেত্রে বাড়িতে যেখান দিয়ে ওনারা বেরিয়ে যান সেখানে মিরর সেট করা, যাতে তাকে আমরা ডিস্ট্র্যাক্ট করতে পারি, বাইরে যাতে বেরিয়ে না যেতে পারে। ডোর নবসের মধ্যে আমরা সেটাকে হাইড করার জন্য কিছু ব্যবস্থা করতে পারি, বা ফ্লোরে স্ট্র্যাপের সাথে মিশিয়ে একটা এমন প্যাটার্ন করে রাখলাম যাতে তিনি বুঝতেই পারলেন না, ডিস্ট্র্যাক্টেড হয়ে গেলেন। অ্যাগ্রেশনের যদি সমস্যা থাকে, মানে খুব রেগে যান, বুঝতে হবে কেন রাগ করছে এতটা। আমাদের বুঝতে হবে যে ডেলিরিয়ামে আছে নাকি পেশেন্টটি, না তার খিদে পেয়েছে বলতে পারছে না, বা তেষ্টা পেয়েছে বলতে পারছে না, বা পেচ্ছাপ হয়ে গেছে সেটা বলতে পারছে না, কনস্টিপেশনে ভুগছে বলতে পারছে না, না শরীরে ব্যথা আছে সেটা উনি বলতে পারছেন না। বুঝতে হবে সেটা কেন উনি রাগ করছেন। তার সাথে সাথে বুঝতে হবে যে এই যে বিহেভিয়ারটা করছেন সেটাকে কোনো রকম ভাবে কি কিছু আছে ট্রিগারিং ফ্যাক্টর। যদি ট্রিগারিং ফ্যাক্টর থাকে সেটাকে আমাদের বুঝতে হবে, রিয়াক্ট না করে পেশেন্টের প্রতি সহানুভূতিশীল হতে হবে আমাদের। এবং তার সাথে সাথে যেটা দেখা যায়, সেক্সুয়ালি কখনো কখনো একটু কিছু সমস্যা দেখা যায়, হাইপার সেক্সুয়ালিটির একটা প্রবলেম থাকে। সেক্ষেত্রে পেশেন্টটিকে ভালো করে বোঝানো যে এরকম ব্যবহার কোনো রকম ভাবে অ্যাকসেপ্টেবল নয়। সেক্ষেত্রে তাকে বোঝানো এবং তার সাথে সাথে একটা সোলো রুমে, একটা সিঙ্গেল রুমে রাখা, কোনো রকম ভাবে সেক্সুয়াল স্টিমুলেশন যাতে না আসে। সেক্ষেত্রে কোনো রকমের ভায়া মিডিয়া বা ভায়া টেলিভিশন বা ভায়া রেডিও, সেক্ষেত্রে আমাদের তাকে বোঝাতে হবে যে এইটা কোনো রকম ভাবে অ্যাকসেপ্টেবল নয়। এছাড়া যেটা হচ্ছে টয়লেট ট্রেনিং এর একটা টয়লেট ট্রেনিং এর ব্যাপার থাকে, মানে ভলেন্টারি ইউরিনেশন হয়ে যাচ্ছে, ইনভলেন্টারি ইউরিনেশন হয়ে যাচ্ছে, ইনকন্টিনেন্স হচ্ছে, সেক্ষেত্রে আমাদের টয়লেট ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। এছাড়া ঘরটাকে সেরকম ভাবেই সাজাতে হবে যাতে অ্যাডিকুয়েট লাইটিং থাকে, কোনো রকম ভাবে ক্লাটার্স না থাকে, কোনো রকম ভাবে যাতে ওনার সমস্যা না হয় চলাফেরা করতে, যাতে ফল না হয়ে যায়, কারণ ফলের একটা টেন্ডেন্সি থাকে, পড়ে যাওয়ার টেন্ডেন্সি। তো সেরকম ভাবে ঘরটাকে সাজাতে হবে, লাইট রাখতে হবে, ল্যাম্পশেড সেরকম ভাবে সেট করতে হবে, এরকম। পুরো একটা প্রপার কেয়ার দেওয়াটা ওই সময় খুব প্রয়োজন, যেহেতু তারা ভুলে যাচ্ছেন এবং নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। যারা কেয়ার গিভার হন বেসিক্যালি এবং যারা কেয়ার নিচ্ছেন, তাদের কিন্তু এই সময় একটা মানসিক চাপও থাকে, প্রত্যেকটা মুহূর্তে সতর্ক থাকা, সচেতন থাকা। তারাও নানা রকম সমস্যায় ভুগতে পারেন মানসিকভাবে। নিজেদেরকে ভালো রাখার জন্য কি করবেন? প্রথমত আমি বলবো যে অবশ্যই প্রচন্ড কেয়ার গিভার বার্ডেন যেটা, সেটা প্রচন্ড হয়। একটা মানুষকে সর্বক্ষণ মানে রক্ষণাবেক্ষণ করতে, তার কেয়ার করতে করতে তারা নিজেরাও অনেকটা হারিয়ে যান। সেক্ষেত্রে তাকে ভালো করে নিজেদের কেয়ার করতে হবে, তাদের মানসিক, যেটা বলে মানসিক হেলথ, যেটা মেন্টাল হেলথের ভালো রকম ভাবে কেয়ার নিতে হবে। অবশ্যই সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে গিয়ে তাদের প্রপারলি থেরাপি নেওয়া বা মেডিকেশনস নেওয়া, সেগুলো করতে হবে। এবং তার সাথে সাথে যেটা সর্বোপরি আমি বলবো, নিজের জন্য সময় বের করতে হবে, নিজের ভালো লাগা জিনিসগুলোকে ভালো করে একদম তাই লক্ষ্য রাখতে হবে। যেমন একজন পেশেন্টকে কেয়ার নিতে হবে, পাশাপাশি নিজেদেরও কেয়ার নিতে হবে, কারণ তাদের কাছেও বার্ডেনটা অনেকটাই। সজাগ থাকুন, সচেতন থাকুন, দেখতে থাকুন প্রত্যেকদিন হেল্পলাইন, ঠিক বিকেল 5:30। আজকের মতো এই পর্যন্তই। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার।